আজকের পর্বে আমাদের গন্তব্য হচ্ছে বাংলাদেশের অন্যতম সেরা পর্যটন স্পট সাজেক ভ্যালি। 2 দিনের এই ভ্রমণ পর্বে ঢাকা থেকে কিভাবে সাজেক যেতে হয়, কত টাকা ভাড়া পড়ে, আপনাদের হোটেল ভাড়া কত পড়বে, সাজেকের বিখ্যাত কংলাক পাহাড় কিভাবে যেতে হয়, আর লুসাই পল্লীতেই বা কি রয়েছে, আর তার পাশাপাশি সাজেকের রোমাঞ্চকর ঝর্ণায় কিভাবে যেতে হয় তারই বিস্তারিত থাকছে আমাদের আজকের এই ভিডিওতে। তাহলে চলুন না শুরু করি আজকের ভিডিও। এবারে ঢাকা থেকে সাজেক ভ্রমণে আমাদের যাত্রাটা শুরু হয়েছিল ঢাকার কলাবাগান বাস স্ট্যান্ড থেকে। ওখান থেকে আমরা রওনা দিয়েছিলাম রাত 11:30টার সময়। যাত্রাপথে বাসটি একটা যাত্রা বিরতি দিয়েছিল, আর সেটা কুমিল্লা ফুড ভিলেজে। আর সেখান থেকে আমরা যাত্রা করে চলে গেলাম সরাসরি খাগড়াছড়িতে। বন্ধুরা, আমরা সেন্ট মার্টিন পরিবহনে যাচ্ছি। আমাদের এই ঢাকা থেকে খাগড়াছড়ির ভাড়া পড়লো মোটামুটি 850 টাকা। আর এখানে যদি অন্য বাসে যান সেক্ষেত্রে ভাড়া কিছুটা কম রয়েছে, মোটামুটি 600 থেকে 750 রেঞ্জের মধ্যে আপনারা যেতে পারবেন। তবে এখানকার এসি বাসের ভাড়া কিন্তু অনেক বেশি, মোটামুটি 1600 টাকার মতো পড়ে। আমরা ধারণা করেছিলাম পৌঁছতে সম্ভবত 7টা-8টা বেজে যাবে, কিন্তু গাড়ি 5:30টার ভেতরেই খাগড়াছড়ি শহরে পৌঁছে গেল। আর সেখান থেকে আমরা আনোয়ার ভাইয়ের বাড়িতে উঠলাম একটা দিন রেস্ট নেওয়ার জন্য। আজকে খুব সকাল সকাল আমরা চাঁদের গাড়িতে করে রওনা দিয়েছিলাম সাজেকের উদ্দেশ্যে। আনোয়ার ভাইয়ের বাড়ি থেকে ভোর 8টার সময় আমরা রওনা দিয়ে বাঘাইছড়িতে 10টার স্কট ধরেছিলাম। আর ওখান থেকে আমরা প্রায় 2 ঘন্টার ভেতরে চলে এসেছিলাম সাজেক ভ্যালিতে। সাজেকে এসেই প্রথমেই আমরা একটা চমৎকার হোটেলে উঠলাম। সাজেকে আসলে আপনারা কোথায় থাকবেন? এখানে একটা রিসোর্ট রয়েছে, এটার নাম হচ্ছে মেককাব্য। আমরা এখন এই রিসোর্টটা দেখব। আই লাভ সাজেক, এটার পাশেই রয়েছে এই চমৎকার মেককাব্য রিসোর্টটি। আমরা এখানেই থাকবো আজকে রাতে। রিসোর্টে ঢোকার পথটা খুব সুন্দর। এই হচ্ছে মেককাব্য রিসোর্টের রিসেপশন, এবং এটাও চমৎকারভাবে ডেকোরেশন করা। এই রিসোর্ট থেকে আপনারা 2 দিকের ভিউই পাবেন, মিজোরামের ভিউ আবার বাংলাদেশের ভিউটাও পাবেন। এখানে ডেকোরেশন দেখেন, এখান থেকে আস্তে আস্তে নিচের দিকে যাওয়া যায়। মূলত এই রিসোর্টগুলো পাহাড়ের ঢালে বানানো, যার কারণে এখানে গ্রাউন্ড ফ্লোর থেকে নিচে নামতে হয়, এবং নিচের দিকেও রুম রয়েছে। এখানে রুম রয়েছে বন্ধুরা, এখানে চমৎকার ডাবল রুম রয়েছে। এখানে 2টো বেড রয়েছে, আপনারা অনায়াসে এখানে কিন্তু 4 জন থাকতে পারবেন। এবং এখানে একটা টয়লেট রয়েছে, একটা কমোড আছে। সবকিছু মিলিয়ে এই হোটেলের পরিবেশ খুবই চমৎকার। আর একদিনের জন্য এই রুমের ভাড়া হচ্ছে 4000 টাকা, অর্থাৎ জনপ্রতি 1000 টাকা করে পড়ল। এই অঞ্চলে কিন্তু পানির খুবই সংকট। এই পানির কারণে অনেক সময় এই হোটেলের বা রিসোর্টের ভাড়াগুলো অনেক বেশি পড়ে, কারণ হচ্ছে এই পানি কিন্তু 1500 টাকা দিয়ে কিনে আনতে হয়। সবকিছু বিবেচনা করে আমরা আজকের মতো এই হোটেলেই উঠে গেলাম। এরপরে হোটেল থেকে প্রয়োজন মতো ফ্রেশ হওয়ার পরে আমরা এই বিকেলবেলা বের হয়েছি সাজেক ভ্যালিটা ঘোরার জন্য। আর এই ভ্যালির সমস্ত সুন্দর জায়গাগুলো পড়েছে উত্তর দিকে। ওইদিকে একটা হেলিপ্যাড রয়েছে এবং একটা চমৎকার মসজিদ রয়েছে। এছাড়াও সাজেকের বিখ্যাত লাল কর্টেজটাও রয়েছে। আমরা একে একে এই জিনিসগুলো ঘুরে দেখব। বন্ধুরা, আমরা সাজেকের রাস্তায় চলে এসেছি। আজকে প্রচুর কুয়াশা, মেঘগুলো কুয়াশার মতো দেখা যাচ্ছে, যার কারণে ধুধু মেঘ জমে আছে কুয়াশার মতো। আমার পেছনে আপনারা যা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মেঘ। চলুন সাজেকটা একটু ঘুরি। এই সাজেকের রাস্তা ধরে আপনারা যখন হাঁটবেন 2 পাশে শুধু রিসোর্টই দেখতে পাবেন, কিন্তু এক সময় এখানে কিছুই ছিল না। এখানে শুধুমাত্র আর্মির একটা হোটেল ছিল, আর ওই সামনে একটা লাল বাড়ি ছিল। আপনাদের মধ্যে হয়তোবা অনেকেই জানে এই সাজেক ভ্যালিটি খাগড়াছড়িতে পড়েছে, কারণ খাগড়াছড়ি হয়ে এই সাজেক ভ্যালিতে আসতে হয়। কিন্তু আসলে এটি কিন্তু রাঙামাটি জেলার ভেতরে পড়েছে। আর বর্তমানে আমরা যে পাহাড়টি দেখতে পাচ্ছি এটা মূলত সাজেক পাহাড়। তাহলে এই জায়গাটার নাম সাজেক ভ্যালি কিভাবে হলো? মূলত চারপাশে উঁচু উঁচু পাহাড়ের মাঝখানের জায়গাটাকে ভ্যালি বলা হয়। আর এই ভ্যালিও কিন্তু
সমুদ্র পৃষ্ঠ থেকে বেশ ভালোই উঁচু হয়। বর্তমানে আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন মূলত এটাই হচ্ছে সাজেক ভ্যালি। আর এখানে এসেই জড়ো হয় মেঘের ভেলা, যার সৌন্দর্য দেখার জন্য প্রতিদিন এখানে ছুটে আসে হাজার হাজার পর্যটক। মূলত এই সাজেক ভ্যালিটি রুইলুই পাড়ায় অবস্থিত। আর এই পাড়াটি 1880 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সমুদ্রপৃষ্ঠ থেকে এই পাড়ার উচ্চতা হচ্ছে 1720 ফুট। আর এখানকার সর্বোচ্চ পাহাড় হচ্ছে কংলাক পাহাড়, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 ফুট। আর এই উচ্চতার কারণেই এই সাজেক ভ্যালি রাঙামাটির ছাদ হিসাবে পরিচিত। মূলত এই ভ্যালিতে লুসাই, পাংখোয়া এবং ত্রিপুরা উপজাতিরা বসবাস করে। আর কংলাক পাহাড়ের উপরে বেশিরভাগই লুসাই উপজাতি বসবাস করে। রাঙামাটির বেশিরভাগ অংশ এই সাজেক ভ্যালি থেকে দেখা যায় বলেই এটাকে রাঙামাটির ছাদ বলা হয়। তবে এই ভ্যালির উত্তর প্রান্তে রয়েছে মিজোরামের সীমান্ত। আর ওই পাশে আপনারা যা কিছু দেখতে পাচ্ছেন সবই কিন্তু মিজোরামের পাহাড়। খাগড়াছড়ি থেকে এই সাজেকের দূরত্ব হচ্ছে প্রায় 70 কিলোমিটার। আর রাঙামাটি জেলা থেকে এখানে আসার তেমন কোনো ভালো মাধ্যম না থাকার কারণেই সকলে কিন্তু এই খাগড়াছড়ি হয়েই এই সাজেক ভ্যালিতে এসে থাকে এখানকার মেঘের সৌন্দর্য উপভোগ করার জন্য। এখানে এই মসজিদটা নতুন করে করা হয়েছে, অনেকেই এখানে এই মসজিদটা দেখার জন্য আসে। আমরাও চলেন এখন একটু দেখে আসি। চমৎকার এই পাহাড়ের উপরে মসজিদটি অসাধারণ একটা শোভা ছড়াচ্ছে। শুনতে আশ্চর্য শোনালেও এই মসজিদটি কিন্তু বাংলাদেশের ভেতরে সবচেয়ে উঁচু জায়গাতে তৈরি হওয়া কোনো মসজিদ। আর এই মসজিদটি তৈরি করার ক্ষেত্রেও তৈরি হয়েছিল একটা বিড়ম্বনার। এখানকার স্থানীয় বৌদ্ধরা চেয়েছিল এখানে একটা বৌদ্ধ মন্দির বানাবে, আর মুসলিমরা চেয়েছিল এই মসজিদটি তৈরি করবে। আর পরিশেষে যৌক্তিকতার ভিত্তিতেই এই মসজিদটি এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। কারণ এখানে যত পর্যটক আসে তার বেশিরভাগই হচ্ছে মুসলিম, আর মুসলিমদের নামাজের একটা জায়গা অবশ্যই প্রয়োজন। মসজিদটি রিসেন্টলি তৈরি করা হয়েছে এবং এটা করা নিয়ে এখানের আদিবাসীদের সাথে কিছু ছোটোখাটো দ্বন্দ্ব হয়েছিল। তারা চেয়েছিল এখানে তাদের উপাসনালয় বানাবে এবং মুসলিমরা চেয়েছিল এখানে মসজিদ বানাবে। শেষ পর্যন্ত মসজিদই তৈরি হয়েছে আল্লাহর রহমতে। যেহেতু এই মসজিদটি আধুনিক আমলে তৈরি করা হয়েছে, তাই আধুনিক স্থাপত্য নকশার অনেক কিছুই এই মসজিদে চোখে পড়ে। বিশেষ করে এর উপরের অংশটা পুরোটাই বড় বড় কুলঙ্গি আকারের জানালা দিয়ে সজ্জিত করা হয়েছে, যার কারণে এখানে আলোক সঞ্চালন খুব চমৎকারভাবে হয়। তার পাশাপাশি এখানে একটা চমৎকার মেহরাব তৈরি করা হয়েছে। আর এই মেহরাবটি সৌদির আধুনিক মসজিদগুলোর আদলে তৈরি করা হয়েছে। আর ভেতরের নকশাও অত্যন্ত চমৎকার। তার পাশাপাশি এখানে কিন্তু খুব সুন্দর কার্পেট বেছানো রয়েছে। মসজিদের উপর থেকে যেমন পাহাড়ের ভিউটা দেখা যায়, চমৎকারভাবে একটা মিনার তৈরি করা হয়েছে এখানে। এর সামনে দিয়ে চমৎকার পাহাড়ের ভিউ রয়েছে। মসজিদ থেকেই সাজেকের সবচেয়ে আকর্ষণীয় পয়েন্ট হেলিপ্যাডটি দেখা যায়। আর এখানে একটি লাল বাড়ি রয়েছে, যেটা হচ্ছে একটা ক্যান্টিন। এই ক্যান্টিনটা কিন্তু সাজেক তৈরি হওয়ার শুরু থেকে এখানে ছিল এবং এখানেই আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন এবং এখানকার পরিবেশ অত্যন্ত চমৎকার। চলুন তাহলে এখানকার সবচেয়ে আকর্ষণীয় পয়েন্ট হেলিপ্যাডটি একটু ঘুরে দেখি। এখানে এসে সবার আগে আপনাদের চোখে পড়বে রুনময় নামক একটা রিসোর্ট, যেটা আর্মিদের তরফ থেকে বহু আগেই করা হয়েছিল। এটাই হচ্ছে এখানকার সবচেয়ে আকর্ষণীয় একটা রিসোর্ট। যখন সাজেকের এখানে কিছুই ছিল না, তখন কিন্তু সবার আগে এই রিসোর্টটা তৈরি হয়েছিল। এই রিসোর্টটা আজও তার গৌরব নিয়ে টিকে রয়েছে। এখানে এই রুনময় রিসোর্টের পাশাপাশি আরও কিছু দোকানপাটও রয়েছে। এগুলো সবই আর্মির তত্ত্বাবধানে পরিচালিত হয়। এই জায়গাটার নাম হচ্ছে গিরিলা হাসং। এখানে আপনারা আদিবাসীদের বিভিন্ন জিনিসপত্র কিনতে পারবেন। পোশাক আদি রয়েছে। এটা কিন্তু আর্মিদের তত্ত্বাবধানে পরিচালিত হয়। এখানে আপনারা সব ধরনের আদিবাসীদের পোশাক আদি আপনারা পাবেন। এখানে কিন্তু বিভিন্ন ধরনের চাদর রয়েছে, আর্মিদের ঐতিহ্যবাহী ড্রেসের আদলে কিছু টি শার্ট আপনারা পাবেন। তার পাশাপাশি ব্যাগ রয়েছে, আপনারা হাতে কাজ করা চাদর পাবেন। এগুলো সবই ফিক্সড রেট। এগুলো মোটামুটি 1000 থেকে 1500 টাকা রেঞ্জের মধ্যে পাবেন। এই ড্রেসগুলো ধরেন 800, 900, 1000 বিভিন্ন রেঞ্জের মধ্যে আপনারা পাবেন।
এছাড়াও ঘর সাজানোর কিছু আইটেমও রয়েছে। আপনাদের যাদের প্রয়োজন আপনারা এখানে এসে দেখে শুনে জিনিসপত্র নিতে পারবেন। এছাড়াও এখানে একটা আর্মিদের রেস্তোরাঁ রয়েছে যেটা খুবই বিখ্যাত। এখানে আপনারা রিজনেবল দামে খাবার খেতে পারবেন এবং এখানে কিন্তু বাইরে এবং ভেতরের দিকে দুই দিকে আপনারা বসতে পারবেন। এখানে যখন কিছুই ছিল না তখন একমাত্র রেস্টুরেন্ট ছিল এটা। এই রেস্টুরেন্টটার সবচেয়ে মজা হচ্ছে এটি কিন্তু পাহাড়ের ঢালে তৈরি করা হয়েছে, আর রেস্তোরাঁর একেবারে পেছন দিক থেকে আপনারা সাজেক ভ্যালির অপূর্ব দৃশ্য উপভোগ করতে পারবেন। বন্ধুরা, আমরা হেলিপ্যাডে চলে এসেছি। এর পাশে কিন্তু আপনারা অনেকগুলো বাঁশের জিনিসপত্র পাবেন। এগুলো হচ্ছে বাঁশের গ্লাস না ভাই? বাঁশের গ্লাস। এগুলো কত করে? নাম লেখা 80 টাকা। 80 টাকা। এর নাম লিখে দিবেন? হ্যাঁ, নাম লেখা। কিভাবে? পুরে না? হ্যাঁ, পুরা লেখা। একটা দেখি তো স্যাম্পল। না, লেখা এরকম হবে, পুরা লেখা হবে। পুরা লেখাটা এরকমের হবে না? কি আপনার এখানেরই স্থানীয়? হ্যাঁ। এটা কত করে এগুলা? তা 300 টাকা লাগবে। হ্যাঁ, 300 টাকা। এখানেও কি লেখা যায়? এখানে ভাগ লিখি মানে এই যে এখানে লেখা, এখানে আরো বিভিন্ন টাইপের আছে, আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। এগুলো কি? এটা অগ্নিকার সাপ ওই যে ব্যাম্বু চায়ের মধ্যে এই করে ও আচ্ছা, আপনারা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কফি বানাতে পারবেন। এটাও লিখে দেন না আপনারা? এটা হচ্ছে নাম লিখতে পারেন। নাম লিখতে কত করে রাখবেন? 80 লেখা সহ? এটার লেখা আছে 100 টাকা। 100 টাকা? জি, কেন এটা বেশি কেন? এটা হচ্ছে 80 টাকা। ও, এটা এটা- হচ্ছে পারোয়া আওয়াজ। ও, এটা হচ্ছে 80 লাস্টিং করে। এটা এটা কি জিনিস এটা? এটা পানির বোতল। ও, বাঁশের তৈরি না? আপনারা হাতেই বানান এগুলো না? হাতে বানায়। আচ্ছা আচ্ছা। খুলে কিভাবে একটু খুলে দেখেন। এটাই ভাবে করবেন। ও, আচ্ছা, এটা মুখটা হচ্ছে টাইট করে দিয়ে দিচ্ছে পানি না পড়ার জন্য। পানি তো পড়ে না না একদম? এখানে এই ন্যাচারালি কত চমৎকার জিনিস তৈরি করেছে এরা, মাশাআল্লাহ, অনেক সুন্দর এই জিনিসগুলো। আপনারা আসলে এই জিনিসগুলো এখানে অ্যাভেলেবেল কিনতে পারবেন। এটা হচ্ছে পালিশ করে দিয়ে এসেছে সেজন্য এটা মানে আটক আছে। ও আচ্ছা আচ্ছা। এই পানির বোতলেও আপনারা নাম লিখে নিতে পারবেন, আপনাদের পছন্দ মতো নাম আপনারা লিখিয়ে নিতে পারবেন। পাশাপাশি এই বাটিতেও নাম লিখতে পারবেন, গ্লাসেও লিখতে পারবেন। ওগুলো সবই হাতে বানানো। এই যে দেখেন, এইভাবে কিন্তু ওনারা কুড়িয়ে কুড়িয়ে বাঁশের উপরে সুন্দরভাবে ডিজাইন করে। আমরা অবশেষে হেলিপ্যাডে চলে এসেছি। এখানে সীমান্তের অত্যন্ত প্রহরী সাইন দেওয়া রয়েছে। এটা হচ্ছে সেই হেলিপ্যাড। হেলিকপ্টার আসলে এখানেই নামে, আর সবার আকর্ষণীয় ঘোরার জায়গা হচ্ছে এটা। এক কথায় বলতে পারেন এটাই হচ্ছে সাজেকের মূল পর্যটন স্পট, আর বিশেষ করে বিকেলবেলার পর্যটন স্পট। বিকেল হলেই এখানে নানা বয়সের মানুষের ভিড় জমে, আর এর কারণ হচ্ছে এখান থেকে আপনারা দুই দিকের পাহাড়েরই ভিউ পাবেন। একদিকে রয়েছে মিজোরামের পাহাড়, আর অপর দিকে রয়েছে বাংলাদেশের পাহাড়। এক কথায় এই জায়গাটা সত্যিই অসাধারণ। সাজেকের এই পাশেও কিছু বসার জায়গা রয়েছে। এগুলো সবই আর্মি এরিয়া, সব কিছুই আর্মিদের দ্বারা তৈরি করা হয়েছে। এই হেলিপ্যাড থেকে আপনারা ওই রিসোর্টটির অপূর্ব দৃশ্য দেখতে পাবেন। এখান থেকে খুব চমৎকার চমৎকার ছবিও তোলা যায়। আমরা এখন হেলিপ্যাডের এখানে আছি। এখানে অনেক ধরনের দোকান রয়েছে। দিদি ভালো আছেন? ভালো। এই চা কত করে? জি জি, এটা হচ্ছে রং চা হচ্ছে 20 টাকা, দুধ চা হচ্ছে 30 টাকা, কফি হচ্ছে 50 টাকা। ও আচ্ছা, এই কাপে দিবেন না? জি জি, তেঁতুলি চা আছে। হ্যাঁ, তেঁতুল চাও আছে। তেঁতুলি চা আছে, ওইটা 30 টাকা। ওইটা 30 টাকা। ওইটা হচ্ছে জাল কাপ মিষ্টি। আর এছাড়া কাপে খেলে? কাপড়া খেলে 10 টাকা, 20 টাকা, 30 টাকা। আচ্ছা, আমাকে তাহলে এইটার ভিতরে একটা রং চা দেন। হ্যাঁ, এটা হচ্ছে রং চা বাসের 20 টাকা। ও, ওটা হচ্ছে 20 টাকা ব্যাম্বু না? চা। জি। আচ্ছা আচ্ছা। আমরা এখন রং চা খাচ্ছি বাসে করে, খুবই টেস্টি এটা। অন্যরকম ফ্লেভার, আসলে বাসে খাওয়ার মজাটাই আলাদা। হ্যাঁ। চলেন অন্য জায়গায় ঘুরি, দেখি আরো কি কি খাবার পাওয়া যায়। বিভিন্ন টাইপের খাবার রয়েছে। ভাই এখানে কি কি আছে ভাই? এগুলো কি? এটা হচ্ছে আমাদের বিন্নি চালের মালপোয়া, পাহাড়ি জুম চালের পিঠা। এটা কত দাদা? এটা হচ্ছে 20 টাকা করে। এটা 20 টাকা। আর এটা কি ফ্রেঞ্চ ফ্রাই না? হ্যাঁ, এটা হচ্ছে দেশি আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই। এটা কত করে? এটা হচ্ছে 70 টাকা প্লেট। 70 টাকা প্লেট। হ্যাঁ। তারপর আর আমাদের এটা কি এটা মোমো? হচ্ছে চিকেন মোমো, আমাদের
চিকেন মোমো আর কি, একদম ফ্রেশ হবে এটা। আচ্ছা। খেতে অনেক সুস্বাদু হবে। এটা কত করে? এটা হচ্ছে 150 টাকা প্লেট, 6 পিস থাকবে। 6 পিস। আচ্ছা, এটার রেসিপি কোথাকার? আমাদের বাংলাদেশি নাকি অন্য কোথাও? এটা হচ্ছে বাইরের আর কি। কোন দেশের রেসিপি? আপনারা চায়না। কোথা থেকে শিখছেন? এটা তো আর কি চায়না থেকে এটা আর কি আমদানি আচ্ছা, হয়। ওখান থেকে শিখেছেন না? দেখি তো হচ্ছে কোন জায়গায়, দেখি তো। হ্যাঁ, এই যে আমাদের স্টিমের এরিয়া আছে। এটা কি? এটা চিকেন সমোসা এটা। আর এটা এটা হচ্ছে ব্যাম্বো রোল, এটা হচ্ছে ব্যাম্বো পাকোড়া। ম্যাম্বো পাকোড়া। হ্যাঁ, এটা হচ্ছে চিকেন রোল, এটা হচ্ছে চিকেন অন্থন। অন্তর। তারপরে এটা কি জিনিস? এটা এটা হচ্ছে পাহাড়ি সিম। এই যে এটা আর কি, এটা হচ্ছে পাহাড়ি ও। সিম। এটা হচ্ছে এমনিতে নরমাল, আর এটা হচ্ছে ফ্রাই করা। ফ্রাই করে। এটা কত করে নেন? এটা হচ্ছে 10 টাকা করে পিস। Piece। এটা হচ্ছে ডিম চপ 30 টাকা করে, পাহাড়ি আলু দিয়ে ডিম চপ। আর এটা হচ্ছে পাহাড়ি আলু দিয়ে সিঙ্গারা 10 টাকা করে। ভাই এই জিনিসটা কি? এটা হচ্ছে পাহাড়ি আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই হবে। এটা আবার কিভাবে ভাই? এটা আর কি আমরা এটা মশলা দিয়ে মেখে এটা ভেজে দিব সুন্দর। ও, এই জিনিসটা না? হ্যাঁ, এই যে এটা। ও, এটা কেটে আপনারা এখানে ভাজি করে দিবেন। হ্যাঁ, এই যে এখানে ভেজে দিব। ভেজে দিবেন। এর সাথে আর কি কি মশলা মেশানো? এটার সাথে যে আমাদের এই জায়গায় ভেষণ আছে, আমাদের এটার সাথে অনেক কিছু মিক্স করা আছে মশলা, এটা দিয়ে আর কি ভেজে আচ্ছা দিব। আচ্ছা আচ্ছা। হেলিপ্যাডটা অবশ্য এখন অন্ধকার দেখা যাচ্ছে না। এই হেলিপ্যাডের দুই পাশে রিসেন্টলি অনেক দোকান করা হয়েছে। আসলে এই দোকানগুলো সবই রিসেন্টলি হয়েছে, আগে কিন্তু এগুলো ছিল না। বাট এগুলা করার কারণে এখানে কিন্তু এখন যারা পর্যটক ঘুরতে আসে তারা একটু মন মতো খেতে পারে আর কি। ভাই এইটা কি জিনিস? এটা বিন্নি চালের পায়েস। পাহাড়ি একটা চাল আছে, লাল লাল চাল, ওইটা দিয়ে বানানো হয়। এটা কি? এটা বিন্নি চালের মালপোয়া, পাহাড়ি চালের মালপোয়া। এটা কত করে নেন? 20 টাকা ভাইয়া। আরে পায়েস কত? পায়েস 30-40। 30-40। 40 কোনটা 30 কোনটা? 30 বলতে নারকেল দিলে 40 টাকা, নারকেল ছাড়া 30 টাকা। এটা কি জিনিস? এটা পাহাড়ি সিম। পারি সিম। এটাকে ওই বেসন দিয়ে ভেজে দেন না? জি, জি। এটা কত নেন? 10 টাকা পিস। এটা কি? এটা পাহাড়ি আলু, ও, পাহাড়ি আলু। এটা কত? প্যাকেট 50 টাকা। এইভাবে বেসন দিয়ে ভেজে দেবো ও। পিস পিস করে। মোটামুটি পিস পিস করে এই, ভেজে দেন। এটাই। 50 টাকা। আর মোমো কত করে নেন? চিকেন মোমো 6 পিস 150 টাকা প্লেট, 150 টাকা প্লেট। 4 পিস 100 টাকা। এখানে আপনারা মোমোটা টেস্ট করে দেখতে পারেন, এটা আসলে অনেক ভালো হয়। ওনারা মোটামুটি ওই মিজোরামের রেসিপিটাই ফলো করে, ইন্ডিয়াতে যে রেসিপিটা হয়, এই কারণে এটা টেস্ট অনেকটাই ভালো হয়। দাদা, ভুট্টা কত করে ভুট্টা হচ্ছে 50 টাকা পিস? এটা পুরো পিস। দিবেন আপনারা না? পুরে মশলা দিয়ে দেবো, সস আছে, লবণ মরিচ আর আছে। এটা কত করে পেঁপে? এটা হচ্ছে পাহাড়ি মিষ্টি পেঁপে, পিস 20 টাকা করে। 20 টাকা পিস। এটা কি জিনিস? এটা হচ্ছে লেবুর পিনিক, এটা আবার সেই স্বাদ। তাই? হ্যাঁ, এটা কিভাবে খায়? কিভাবে? ওটা ডাইরেক্ট আপনার ডাইরেক্ট চামড়া সহ খাবেন, সেই টেস্ট পাবেন আপনি। তাই না? এর উপরে হ্যাঁ, কি দিছেন? উপরে উপরে আছে মশলা, ও, মশলা অনেক দিছেন। মশলা দিতে হয় এটা ওখানে। কি ঝাল মশলা নাকি অনেক জি, বিভিন্ন- জাল জাল হয়, মিষ্টি হয়, সব আর এটা কিছু। এইগুলা? এটা হচ্ছে পাহাড়ি বড়ই, ও, আর এটা বড়ই মাখা। ওইটা হচ্ছে আনারস মাখা, ওইটা হচ্ছে পাহাড়ি বড়ই, ওইটা শসা। আনারস হবে, কলা হবে। আচ্ছা, এই যে আমার রেফারেন্সে যদি কেউ আসে, একটু ভুট্টা কম টম রাখবেন না? রাখবো, অবশ্যই রাখবো, কেন রাখবো না, 10 অবশ্যই। টাকা কম রাখেন না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, আমরা দুইটা দেন। আচ্ছা, আমরা এখন একটু ভুট্টা খাবো। ই পাইতেছে না আগে আসলে একটা কড়কড় এটা পোতাই নাই কোথায় নিয়ে গেছে? ওটা একটু সিদ্ধ করা তো, এই জন্য এরকমের স্বাদ। যে আমরা এখন একটা ভুট্টা নিচ্ছি, মিষ্টি। ভালো, একটু নরম, আসলে সিদ্ধ করে রাখছে, তারপরে পোড়ানো হয়েছে। হেলিপ্যাডের এই মিনি খাবারের বাজার থেকে আমরা আজকে রাতের মতো এখানেই বিদায় নিচ্ছি। হেলিপ্যাড থেকে ফেরার পথে আমাদের চোখে পড়ল ঘন কুয়াশার মতো মেঘ। আসলে সাজেক ভ্যালিটা এরকমেরই। এই হঠাৎ করে এখানে কিছুই থাকে না, আবার হঠাৎ করে মেঘে ভরে যায়। আর ওখান থেকে আমাদের হোটেলের এখানে আসতেই আমরা একটা মিউজিক পার্টি খুঁজে পেলাম। আর সাজেকে এই রাতের বেলার টুকটাক গানের আসর সত্যি খুব মনোমুগ্ধকর।
আমরা মন্টানা রেস্টুরেন্টে এসেছি। এখানে আমরা রাতের খাবার খাবো। দেখি এখানে খাবারের কোয়ালিটি কি আর কি রকমের কি দাম। ভাই আপনাদের খাবার কি কি আছে? খাবার হচ্ছে রাত্রে তো রাইস আইটেমটা অ্যাভেলেবেল আছে। তো এখানে বিভিন্ন টাইপের রাতের খাবারের প্যাকেজ রয়েছে এদের। আবার আপনারা চাইলে 3 বেলা খাবার খেতে পারেন। 700 টাকার মধ্যে 3 বেলার খাবারের সুন্দর প্যাকেজ আছে। এগুলো চার্ট আছে, আপনারা এসে পছন্দ করে খেতে পারেন। আবার 2 রাতের জন্য হচ্ছে 1400 টাকা। আর এখানে আরো খাবার আছে, বিভিন্ন টাইপের প্যাকেজ ওনারা কিন্তু করে রেখেছে, যেমন 300 টাকা জনপ্রতি, 220 টাকা, 330 টাকা। এখানে আপনারা মুরগি পাবেন, বিভিন্ন টাইপের আপনাদের পছন্দ হতে পারেন এবং দাম যথেষ্ট রিজনেবল রয়েছে। ভাই আপনাদের ব্যাম্বো চিকেন কত রাখেন? ব্যাম্বো চিকেন হচ্ছে 1000 টাকা, 1:4 1:4 যেটা। হ্যাঁ, হাফ হাফ হচ্ছে 500 টাকা। হাফ হচ্ছে 500। 1:4 এটা কি দেশি নাকি ইয়াটা? এটা দেশি, পাহাড়ি দেশি, এখানকার লোকাল মুরগি যেটা। আর ইয়াটা ফার্মেরটা? ব্রয়লারটা হচ্ছে 650, 1:4, আর 1:2 হচ্ছে 400 টাকা। 400 টাকা। আর আপনাদের বারবিকিউ প্যাকেজ কি রকমের রাতের বেলা? বারবিকিউ প্যাকেজ হচ্ছে 270 টাকা প্যাকেজ, সাথে হচ্ছে 1 কোয়ার্টার চিকেন, 3টা পরোটা, সালাদ, সস, কোল্ড ড্রিঙ্কস। আর শুধু খুচরা চিকেন হচ্ছে 200 টাকা পিস, আর পরোটা পার পিস 15। আপনাদের এখানে কি ব্যাম্বো বিরিয়ানি পাওয়া ব্যাম্বু যায়? বিরিয়ানি হয়। ও আচ্ছা, এটা বাসের ভেতরেই বিরিয়ানি রান্না করে নাকি? হ্যাঁ, বাসের ভিতরে বিরিয়ানি হয়। ও আচ্ছা, এটার ভিতরে কি চিকেন বিরিয়ানি হয় নাকি beef? এটা আপনার চিকেনও হয়, বিফও হয়, মানে কাস্টমার যেটা অর্ডার করে আমরা ওইটাই রেডি করে দিই। চিকেনটা কত, বিফটা কত? চিকেন হচ্ছে পাহাড়ি চিকেন হচ্ছে আপনার 750, ব্রয়লারটা হচ্ছে আপনার 600, 1:2, একটা দিয়ে দুজনে খাওয়া যায়। আর বিফারটা হচ্ছে 1000 টাকা। 1000 টাকা। 1:2 না? 1:2 দুইজন খেতে। বিরিয়ানিটা 1:2 হয়। আচ্ছা, আমাদেরকে একটা ব্যাম্বো বিরিয়ানি দিয়েন, চিকেন বিরিয়ানি, দেশি চিকেন বিরিয়ানি যেটা আছে ওইটা দিয়েন। আর হচ্ছে আমাদেরকে বারবিকিউ দেন, আর পাশাপাশি হচ্ছে গরুর মাংস দিবেন, সাথে পরোটা। জি। গরুর মাংস খাবে কেউ, কেউ খাবে হচ্ছে চিকেন বারবিকিউ, যার যার রুচি মতো আমরা এখন খেয়ে নিচ্ছি। এখানে দেখেন আমাদের এই যে বারবিকিউ হচ্ছে। দাদা, একটা বারবিকিউ হতে কতক্ষণ সময় লাগে? 40 মিনিট মতো লাগে। কি আগেই রেডি করে রাখেন? না, আমরা অর্ডার হলে করি। মাংস টাংস সব রেডি করা থাকে তাই না? হ্যাঁ, সব ম্যারিনেট করে রাখি, অর্ডার হলে বানাই। আচ্ছা, আমাদের বারবিকিউ চলছে আর কিছুক্ষণের মধ্যে আমরা খাবো ইনশাআল্লাহ। এখানে ওনারা বারবিকিউ রেডি করে রাখে এবং পরবর্তীতে এখানে বারবিকিউ তৈরি করা হয়। এখানে আমাদের বাচ্চা কাচ্চা বাহিনী থেকে শুরু করে সবাই কিন্তু বসেছে। এখানে মহাব্যস্ত আনোয়ার ভাই আছে এবং সাথে কিন্তু আমাদের দুলাল ভাই, সরি না, দুলা ভাই আছে। এইটা আর দুলাল ভাই না, এটা কিন্তু অরিজিনাল দুলা ভাই আমাদের। এবং সাথে আমাদের আপা আছে। সে খাওয়ার জন্য তার জিভ থেকে জল অনেকক্ষণ ধরে পড়ছে, কিন্তু খাবার আসছে না। এবং আরেকজন তার বাচ্চা নিয়ে বায়না ধরেছে, তাকে আস্তা গরু দিতে, সরি, গরুর মাংস দিতে হবে। এবং আরেকজন এতিমের মতো বসে আছে। আর এদিকে 2টা বাটি বাহিনী আছে, ওরা কিন্তু যখন গান চলছে তখন বাটি নিয়ে নিয়ে টাকা উত্তোলন করছিল। এমনই খয়রাতি, এবং সেই টাকা দিয়েই কিন্তু এরা খাইতে আসছে। আমি এখন সবার সাথে রয়েছি, আমার আত্মীয় স্বজনের সাথে, এখন একসাথে খাবো ইনশাল্লাহ। বন্ধুরা, আমাদের বারবিকিউ চলে এসেছে। একটা মুরগির ঠ্যাং দেওয়া হয়েছে, একটা পরোটা, সাথে সস এবং সালাদ। এখানে আমার আপাদুলা ভাই খাচ্ছে, ওনারা কিন্তু গরুর মাংস নিয়েছে এবং একজন আরেকজন একটা কারাকারি করতেছে। ভাবি আছে, বাচ্চারা আছে, সবাই কিন্তু খাচ্ছে যে যার মতো, এবং খুবলে খুবলে খাচ্ছে যে যার মতো। সুতরাং বন্ধুরা, মন্টানা রেস্টুরেন্ট থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ খাগড়াছড়ি ভ্রমণের অন্য পর্বে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। সে বন্ধু বিদায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 6.5 hours later, day 2. শুভ সকাল বন্ধুরা, সাদেকের একটা চমৎকার সকালে আপনাদেরকে স্বাগত। আমরা এখন কংলাক পাহাড়ে যাব। গতদিন আমরা যে গাড়ি রিজার্ভ করে এসেছিলাম ওই গাড়িতে চেপেই আজকে আবার আমরা কংলাক পাহাড়ে যাচ্ছি।
আর এই ভ্রমণ কিন্তু প্যাকেজ রেটের সাথেই ইনক্লুডেড, অর্থাৎ এর জন্য আলাদা কোনো পেমেন্ট করতে হবে না। আর আগেই আপনাদেরকে বলেছিলাম আমরা সর্বমোট ৯,৫০০ টাকা প্যাকেজে এই সাজেক ভ্যালিতে এসেছি। মূলত খাগড়াছড়ি থেকে সাজেকের প্যাকেজ হলো ৯,০০০ টাকা, কিন্তু আমরা যেহেতু মাটিরাঙ্গা থেকে এসেছি এই জন্য ৫০০ টাকা বেশি নিল। এটা হচ্ছে সেই বিখ্যাত সাজেক 0 কিলোমিটার, সবাই ছবি তোলে। হেলিপ্যাডটা দেখে আমরা এখন রওনা দিলাম কংলাক পাহাড়ের উদ্দেশ্যে। আর এদিকে একটা আর্মি ক্যাম্প রয়েছে, আর আর্মি ক্যাম্পের ভেতরে ভিডিও করা নিষিদ্ধ, যার কারণে ওই পথটুকু আমরা আর ভিডিও করলাম না। কংলাক পাহাড়ের এদিকেও কিছু রিসোর্ট করা হয়েছে, তবে এইদিকে রিসোর্টগুলো কিন্তু বেশিরভাগই হচ্ছে লাক্সারি হিল ভিউ রিসোর্ট, যার কারণে এই দিকের ভাড়া কম্পারেটিভলি অনেক বেশি। এই রাস্তায় 2টা গাড়ি পাসিং হওয়া খুবই ঝামেলা। বামে নেন। অবশেষে আমরা কংলাক পাহাড়ে উঠছি। এদিক দিয়ে পাহাড়ের উপরে ওঠাটা আসলে তেমন একটা ঝামেলা না, কিন্তু সামনে পাহাড়ে খুব খাড়া ঢাল রয়েছে। আগে এই কংলাক পাহাড়ে বেশ খানিকটা পথ হেঁটে তারপরে উঠতে হতো, কিন্তু বর্তমানে তেমন একটা পথ কিন্তু হাঁটতে হয় না। একেবারে ফাইনাল পাহাড়ের চড়াইটা উঠলেই কংলাক পাহাড়ে পৌঁছে যাওয়া যায়। আর এই পাহাড়ে উঠতে সর্বসাকুল্যে 5 থেকে 10 মিনিটের মতো সময় লাগে, কারণ নিচ থেকে এই ঢালের উচ্চতা মাত্র 150 ফুট উঁচু। এই কারণেই খুব আরামই উপরে চলে যাওয়া যায়। আমরা কিন্তু আস্তে আস্তে কংলাক পাহাড়ে উঠে গিয়েছি। আসলে এখান থেকে উঠতে খুব বেশি একটা সমস্যা হয় না, ইজিলি ওঠা যায়, অনেকেই ওঠে। অবশেষে আমরা সেই বিখ্যাত কংলাক পাহাড়ে চলে এসেছি। এই পাহাড়ের উপরে উঠে প্রথমেই হাতের ডান দিকে আপনাদের একটা উঁচু পাহাড় চোখে পড়বে। মূলত এটি উঁচু স্থান হলেও এই জায়গাটি কিন্তু এখানকার স্থানীয়রা তাদের পূর্বপুরুষদের সমাধিস্থল হিসাবে ব্যবহার করে থাকে। আসলে এই জায়গায় কাউকে সমাধিস্থ করা হয়নি, তবে তাদের স্মরণে এক একটা ফলকচিত্র এখানে বানানো রয়েছে। আর এই কারণেই এখানকার স্থানীয় লুসাইদের কাছে এই জায়গাটি খুবই পবিত্র একটা জায়গা। এবং কংলাকের উপরে আপনারা বিভিন্ন টাইপের খাবার খেতে পারবেন। এখানে চা রয়েছে, পেঁপে আছে, কলা আছে, সাথে এখানকার এই পাহাড়ি আখ রয়েছে। ওইদিকে কংলাকের একটা ভিউ পয়েন্ট রয়েছে। ধন্যবাদ। এই দোকান থেকে সোজা ওই দিকে চলে গেলে আমরা চলে যাব কংলাকের মেইন ভিউ পয়েন্টে। এই জায়গাটা ঝুঁকিপূর্ণ, তাই এই জায়গাটা এখান দিয়ে বন্ধ করে দিছে যাতে কেউ না যেতে পারে। এখানে জায়গায় জায়গায় লুসাইদের দোকান রয়েছে, দোকানে আপনারা চা খেতে পারবেন। এখানে লুসাই উপজাতির বাড়িও রয়েছে জায়গায় জায়গায়। এটা হচ্ছে মেইন ভিউ পয়েন্ট এই কংলাক পাহাড়ের। এখানেও দোকান রয়েছে, আপনারা জায়গায় জায়গায় দোকান থেকে জিনিসপত্র কিনতে পারবেন। এখান থেকে দূরে আপনার এক পাহাড় পরে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ভারতের মিজোরাম সীমানা। আপনারা এখানে আসলে বিজিবি ক্যাম্প দেখতে পাবেন। এর কারণ হচ্ছে এটা কিন্তু বর্ডার এলাকা এবং এটাই সর্বশেষ প্রান্ত। আর এখান থেকে কিন্তু চমৎকার পাহাড়ের দৃশ্য দেখা যায় এবং প্রতিদিন প্রচুর পর্যটক আসে এখানে। আসলে বাংলাদেশের মেইন স্পট অনেকগুলো বন্ধ থাকার কারণে এখন এই সাজেক অঞ্চলে প্রচুর লোকের সমাগম হয়। কংলাক পাহাড় হচ্ছে সাজেক ভ্যালির সর্বোচ্চ চূড়া। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 1800 ফুট। মূলত সাজেক ভ্যালিটি রুইলুই পাড়া এবং কংলাক পাড়ার সমন্বয়ে গঠিত। কংলাক পাহাড়ে লুসাইরা বসবাস করে। আমরা এখন লুসাই উপজাতিদের ঘরবাড়ি দেখব, ওনারা এখানে কিভাবে থাকে চলুন একটু জানার চেষ্টা করি। ভালো আছেন? ভালো আছেন। এবং এখানে কিন্তু আশেপাশে অনেক দোকান রয়েছে। প্রতিটি দোকানে আপনারা দেশীয় ফল এবং বিভিন্ন আইটেম পাবেন। কলা রয়েছে, আনারস, পেঁপে। দাদা আপনারা এখানে স্থানীয় না? জি জি। আপনারা কোন জাতির অন্তর্গত? আমরা ত্রিপুরা। ত্রিপুরা আপনারা? এছাড়া লুসাই, পাংখোয়া এরা আছে আর কি। আপনারা কবে থেকে আছেন এখানে? এখানটা আমি জন্মের পর থেকে আছি। আচ্ছা, এখান থেকে ভারতের সীমানাটা কত দূর? সীমানা এটা হলো মিজোরাম।
প্রায় পড়বে আপনার 30-40 কিরকম কিলো। এখান দিয়ে যায় কিভাবে? ওই যে পাহাড়ি রাস্তা ওদিকে রাস্তা আছে, আপনারা মোড়ে গেছিলেন ওখানে একটা রাস্তা আছে, ওইটা বর্ডার ও রাস্তা। ওই যে মোড়ের যে রাস্তাটা ওই সোজা গেলে ওইখানে বর্ডার চলে গেছে না? সাজেকের পুকুরগুলো কিন্তু খুবই সুন্দর। আপনারা যত পুকুর দেখবেন সবগুলোই খুব লোমশ এবং একটা ডিফারেন্ট জাতের, খুবই সুন্দর। এটা কি আপনার পালা? জি জি। কি নাম? এটার নাম হলো রোজি। রোজি? রোজি। মেয়ে নাকি? হ্যাঁ মেয়ে। ও মেয়ে কুকুর। খুবই মজা। আর অবশেষে আমরা কংলাক পাহাড়ের লুসাই পল্লীতে চলে এসেছি। এখানকার বেশিরভাগ মানুষই হচ্ছে লুসাই উপজাতির। তাদের অধিকাংশের পেশাই হচ্ছে হস্তশিল্প, আবার অনেকে জুম চাষ করে জীবিকা নির্বাহ করে, অনেকে আবার পর্যটকের কাছে বিভিন্ন ধরনের ফল ফলাদি বিক্রি করে জীবিকা নির্বাহ করে থাকে। এখানে অনেকগুলো রিসোর্ট করা হয়েছে নতুন করে, আবার এখানে একটা গ্রাম রয়েছে লুসাই গ্রাম, এখানে লোকজন থাকে এবং এখানে রিসোর্টও রয়েছে। এটা কি বুনছেন? ফুলের এসে রাখি তো ও ছাতা ছাতা ছাতা। ও মাথায় দেন, মাথায়। এই এগুলো হচ্ছে 20 টাকা করে ঝাড়ু, পাহাড়ি ঝাড়ু। এই যে দেখেন, আপনারা এসে এগুলো কিনতে পারবেন। হ্যাঁ, নিচেও বসতি রয়েছে আর এখানে দোকান আছে। এই দোকানে আপনারা জিনিসপত্র কিনতে পারেন। এখানে রেস্টুরেন্ট রয়েছে, এখানে দুপুরে খাওয়ার ব্যবস্থা রয়েছে। এই কংলাক পাহাড়ের উপরে নতুন নতুন অনেকগুলো রেস্তোরাঁ এবং রিসোর্ট করা হয়েছে, তাই আরামে আপনারা এখানে এসেও থাকতে পারবেন। এখানে দেখেন এই চমৎকার একটা মসজিদ বানানো হয়েছে। আর এটা হচ্ছে লুসাই গ্রাম আবাসিক এলাকা, এখানে প্রবেশ করা সম্পূর্ণ নিষেধ। পাহাড়ের উপরে এখানে স্থানীয় যারা লুসাই উপজাতি রয়েছে তাদের ঘর বাড়ি এগুলো। আপনারা চাইলে এই ভিউ পয়েন্ট থেকে চমৎকার ভিউ দেখতে পাবেন। এখানে অনেকগুলো নতুন নতুন রিসোর্ট তৈরি করা হয়েছে। কংলাকের উপরের রিসোর্টের ভিউও সুন্দর, তার পাশাপাশি সাজেকের তুলনায় এখানে কিন্তু একটা আলাদা নীরবতা আপনারা পাবেন। যারা নীরব প্রকৃতি পছন্দ করেন তাদের জন্য এই কংলাকের রিসোর্টগুলো হচ্ছে একটা পারফেক্ট চয়েস। কংলাক পাহাড় দেখা শেষ করে এখন আমরা আবার রওনা হলাম সাজেকের বিখ্যাত লুসাই গ্রামটি দেখার উদ্দেশ্যে। আর সেই জন্য আমরা যে পথে এসেছিলাম আবার ওই পথেই ফিরে যাচ্ছি। সাজেকের অন্যতম আকর্ষণ হচ্ছে লুসাই গ্রাম। এখানে গিয়ে আপনারা লুসাই উপজাতির ট্রেডিশনাল ড্রেস পরতে পারবেন, পাশাপাশি গ্রামটাও ঘুরে দেখতে পারবেন। ওটা ওই আদলেই বানানো হয়েছে, লোকজন যাতে ওখানে গিয়ে তাদের ট্রেডিশনটা জানতে পারে। আর এই গ্রামটার অবস্থান হচ্ছে হেলিপ্যাডের কিছুটা আগে একটা নতুন মসজিদ করা হয়েছে। এই মসজিদের ঠিক উল্টো সাইডেই হচ্ছে লুসাই গ্রামটির অবস্থান। চলুন তাহলে গ্রামের ভেতরে কি আছে একটু দেখে নেওয়া যাক। এখানে একটা প্রবেশ মূল্য রয়েছে 30 টাকা, আর ড্রেস ভাড়া দেওয়া হয় 100 টাকা, এবং 20 মিনিটের জন্য ড্রেসটা ভাড়া পাবেন আপনারা। ট্রেডিশনাল ড্রেস পরেছে লুসাইডের। কি নাম তোমার? আর্য চাকমা। তুমি কোথা থেকে এসেছো? দিঘিনালা থেকে এসেছো। এই যে আমরা টিকিট নিয়ে নিলাম 30 টাকা পার টিকিট। আমরা এখন ভেতরে প্রবেশ করব। জঙ্গলি পোশাক পরে ঢুকছে, আসলে জঙ্গল থেকে আসে না, এরা অবশ্য শহর থেকেই আসছে। এখানে ঐতিহ্যবাহী ড্রেসটা পরছে। মূলত এই যে গেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লুসাই উপজাতির একটা ট্রেডিশনাল গেট। ওনারা সাধারণত যোদ্ধা জাতি, ওনারা যখন যুদ্ধ থেকে ফিরে আসে এই জায়গাতে ওনাদের ছেলেপেলে এবং স্ত্রী যারা থাকে ওনারা জমায়েত হয়। এই জন্য সেই আদলে এই ট্রেডিশনাল গেটটি তৈরি করা হয়েছে, যদিও তাদের সেই আদি ঐতিহ্য এখন কিন্তু আর নাই। এখানে বিভিন্ন প্ল্যাটফর্ম আপনারা পাবেন ছবি তোলার জন্য। আসলে বলা যায় যে বিভিন্ন ফটো বুথ বানিয়ে রেখেছে, ন্যাচারাল ফটো বুথ। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ট্রি হাউস। দেখেন গাছের ভেতরে এই ঘর বানানো হয়েছে। ওনাদের এটা ঐতিহ্য। আমরা যে ট্রেডিশনাল ট্রি হাউস দেখি এটা কিন্তু মূলত লুসাই উপজাতির আবিষ্কার করেছিলেন। তারাই কিন্তু এই ট্রি হাউসে থাকতেন সেই বহু আগে থেকে। এছাড়াও এই পাশে আপনারা লুসাই জাতির অন্য ঘর দেখতে পাবেন ট্রেডিশনাল, যেগুলো হচ্ছে মাচাং টাইপের ঘর। সাধারণত ওনারা যেহেতু বনে বসবাস করতেন তাই বন্য প্রাণীর হাত থেকে বাঁচার জন্য ঘরগুলোকে একটু উঁচু করে তৈরি করতেন।
পাহাড়ি অঞ্চলে আপনারা যত ঘরই দেখবেন সবগুলো ঘরই কিন্তু দেখবেন এভাবে একটু উঁচু করে বানানো হয়। এর কারণ হচ্ছে পোকামাকড়, বিভিন্ন হিংস্র জীবজন্তু থেকে বাঁচার জন্য ট্রেডিশনালি ওনারা তৈরি করে। বিশেষ করে এখনও যদি আপনারা বান্দরবনের দুর্গম এলাকায় যান, ওখানে এই ধরনের ঘরে আপনারা থাকতেও পারবেন। ওনারা কিন্তু এই পাহাড়ি কাঠ, বাঁশ এগুলো দিয়ে কিন্তু ওনাদের ট্রেডিশনাল ঘরগুলো বানিয়ে থাকে। এবং এই যে দেখেন একটা চমৎকার মুক্ত মঞ্চ বানানো হয়েছে। ওনাদের যে অনুষ্ঠান হয় সেটা এই পাহাড়ি ঢালের অঞ্চলে বসে আপনারা কিন্তু উপভোগ করতে পারবেন। এবং এখানে কিন্তু স্টেজ পারফর্ম হয় এবং লুসাইরা কিন্তু খুব চমৎকার গান গায়। এখানে আরেকটা ঘর রয়েছে খুব চমৎকার। এগুলো হচ্ছে ওনাদের ট্রেডিশনাল ঘর। এই ধরনের ঘরেই কিন্তু ওনারা থাকে এবং দেখেন পুরাটাই কিন্তু বাঁশ এবং কাঠের স্ট্রাকচার দিয়ে বানায় এবং ফ্লোরটাও দেখেন বাঁশের চাটাই বিছানো থাকে। তার উপরে ওনারা ঘরের কাজ করেন, থাকেন, ঘুমান, সব কিছুই করেন। জায়গায় জায়গায় চমৎকার বেঞ্চ রয়েছে, দোলনা আছে এবং এই গ্রামে কিন্তু প্রতিদিন অনেক মানুষই ভ্রমণের জন্য আসে। এখানে আরেকটা ভিউ পয়েন্ট রয়েছে। ওনারা এটা কিন্তু একটা আধুনিক ফটো বুথের মতো তৈরি করেছেন। এই সাজেকের এই লুসাই গ্রামে আসলে আপনারা এরকমের অনেকগুলো মাচাং ঘর দেখতে পাবেন। এগুলোতে কিন্তু আপনারা লুসাইদের ট্রেডিশনাল ড্রেস পরে চমৎকার ফটো সেশন করতে পারবেন। এখানে আরেকটা ঘর রয়েছে, এটা পুরাই ট্রেডিশনাল ঘর। চলুন না এই ঘরের হিস্ট্রিটা একটু জেনে নিই। আসলে এই ধরনের ঘর, এই স্ট্রাকচারগুলো ওনারা কি কাজে ব্যবহার করতেন। এখানে এসে আমরা যেটা জানতে পারলাম, এটার নাম হচ্ছে জলবুক। মূলত এটা একটা প্রশিক্ষণ কেন্দ্র। এখানে আসলে এরকমের কুস্তির প্রশিক্ষণ দেওয়া হতো, শিকারের প্রশিক্ষণ দেওয়া হতো এবং লুসাই উপজাতির যারা মেহমান আসতো তাদেরকে থাকার জায়গাও এখানে দেওয়া হতো। মূলত এই ঘরে 15 বছরের নিচের কোনো মানুষের অ্যাক্সেস ছিল না। এর কারণ হচ্ছে 15 বছর হওয়ার পরেই ওনারা প্রশিক্ষণের জন্য এখানে চান্স পেতেন এবং শিশু এবং নারী যারা আছে তারা কিন্তু এই ঘরে ঢোকার অনুমতি পেত না। তাদের কাজ ছিল এই ঘরের উনুনের কাঠ সরবরাহ করা এবং এই ঘরকে গরম রাখা, এবং তারা ঘরের আশেপাশে আসতে পারতো না। আর এখানে যারা প্রশিক্ষণার্থীরা ছিলেন তারাই কিন্তু এই ঘরে থেকে ট্রেনিং নিত। মূলত এই লুসাই উপজাতিরা হচ্ছে যোদ্ধা জাতি এবং তাদের যুদ্ধের মূল প্রশিক্ষণ কেন্দ্রটাই ছিল এটা। কিন্তু পরবর্তীতে যখন ব্রিটিশ শাসন শুরু হয় তারপর থেকে কিন্তু এই ট্রেডিশনাল ঘরের চাহিদা দিন দিন কমতে থাকে এবং এক সময় আজকের দিনে এসে তো পুরোপুরি বিলুপ্ত হয়ে গিয়েছে। এবং লুসাই গ্রামের টোটাল ট্রেডিশন কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এই যে দেখেন ওনারা এই যে লাঠির উপরে চড়ে হাঁটতেন, এই যে কুস্তির প্রশিক্ষণ নিতেন এবং বিভিন্ন টাইপের খেলার ছবি, ওনাদের ট্রেডিশনাল যেসব খেলা বাচ্চারা খেলে থাকে সেগুলো, এবং তীর চালনা, বল্লমবাজি সব কিছুই কিন্তু এই যে জলবুক নামক যে ঘরটা রয়েছে এখান থেকেই পরিচালিত হতো। যদিও আজকের দিনে এসে এই জলবুকের কোনো গুরুত্বই নেই, কিন্তু ট্রেডিশনালি আজও এটা একটা ঐতিহ্য হিসাবেই রয়ে গিয়েছে। এখানে কিছু অদ্ভুত জংলি দেখতে পাচ্ছি আমরা। এই জংলিরা হচ্ছে ঢাকা থেকে এসেছে। আমার ভাবিরা অবশেষে তাদের পোশাক পরিধান করেছে এবং তাদের মাপেরই ড্রেস পাওয়া গেছে। এইখানে আপনারা কিন্তু সব সাইজের ড্রেস পাবেন, সুতরাং আপনারা যারাই আসবেন কোনো টেনশনই করবেন না। এখানে যারাই আসে তারাই কিন্তু এই ট্রেডিশনাল ঐতিহ্যবাহী ড্রেস পরে ছবি তোলে। মাথায় কিন্তু এই যে দেখেন বিভিন্ন টাইপের কি জানো এগুলো, আল্লাহ জানে, হবে কিছু একটা, যাই হোক এগুলো ওনারা ট্রেডিশনালি পরতো এক সময়। আমার এই দুই ভাস্তি এখন নাচবে। এটা কিন্তু হ্যান্ড পেন্টিং, চমৎকার, এই কারণে অনেকটা 3D লাগছে। শিকার করে মাথা ঝুলিয়ে রাখতো। এই যে দেখেন তারা হরিণের পিঠে চড়ে শিকারে যেতেন, হাতে যে অস্ত্র তারা ব্যবহার করতেন এবং বিভিন্ন টাইপের বন্য জন্তু তারা শিকার করতেন। এগুলো কিন্তু সবই হ্যান্ড পেন্টিং, যার কারণে এগুলোর ফিনিশিং অত্যন্ত চমৎকার। এরা হচ্ছে থাংচুয়া হপা, যারা ছিলেন সবচেয়ে সম্মানিত ব্যক্তি এবং প্রাচীনকালে লুসাই সম্প্রদায়ের সর্বোচ্চ মর্যাদার কারণে তাদের এই উপাধি দেয়া হতো। মূলত লুসাইদের ভেতরে আবার এই লোকজনগুলা বেশি সম্মানিত ছিলেন। এখানে তারা ট্রেডিশনালি এই যে ধান ভাঙতেন, এখানে
তাদের উনুন, এখানে আগুন জ্বালাতেন তারা, বিশেষ করে শীত প্রধান অঞ্চলে রাতের বেলা শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। আর এইগুলো ছিল তাদের তাক, এখানে তারা পোশাক আদি রাখতেন। আর এই যে পেছনে যে এক্সটেন্ডেড নকশাটা দেখতে পাচ্ছেন, এদিকে কিন্তু তারা গৃহস্থলী ধোয়া পাল্লার কাজকর্ম করতেন, রান্না বান্না কিন্তু ঘরের ভেতরে করতেন, এবং তাদের থাকার জন্য এরকমের খাট ছিল। এটা হচ্ছে মানবতার দোকান। এখানে কিন্তু আপনারা এই যে জিনিসপত্র নিজ দায়িত্বে কিনে আপনারা এই বক্সে টাকা রেখে যাবেন। কতটা বিশ্বাসের উপরে তাদের এই ট্রেডিশনাল দোকান ছিল যে তারা জিনিসপত্র এভাবে রেখে যেতেন এবং যারা যা নেয়ার তা নিয়ে এখানে বক্সে টাকা রেখে যেতেন। এই হচ্ছে তাদের ট্রেডিশনাল দোকান, যেখানে মানুষ বিশ্বাসের সাথে কেনাকাটা করতেন। কিন্তু আজকের জামানায় আমার মনে হয় না এরকমের কোনো লোক বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে। মানুষের ঈমান, একজন মুসলমানের ঈমানও কতটা নিচে নেমে গেছে যে চুরি ছাড়া তারা কিছুই বোঝে না। আর এখানে দেখেন জিনিসপত্র নিয়ে যার যেটা মূল্য সেটা কিন্তু পরিশোধ করে তারা যেত। এরকমেরই অনেস্ট একটা জাতি ছিল ওনারা। ফটো সেশন পর্ব চলছে, এখানে ছবি তুলতেছে আসলে। এখানে ট্রেডিশনালি ওনাদের মধ্যে গণ্যমান্য ব্যক্তির ছবি রয়েছে। এখানে একটা ট্রেডিশনাল মিরর রয়েছে। A few moments later. এই সাজেকে একটা ট্রেডিশনাল ঝর্ণা রয়েছে, আমরা এখন সেই ঝর্ণাটা দেখার জন্য যাচ্ছি। এখানে কিন্তু বড় গাছের নিচে জায়গায় জায়গায় চমৎকার বসার জায়গা করা হয়েছে। চমৎকার শীতল গাছের নিচে আপনারা কিছুটা প্রশান্তি খুঁজে পাবেন। সাজেকের লুসাই গ্রামের আগে একটা রিসোর্ট রয়েছে এবং এইদিকে একটা ফাঁকা জায়গাও রয়েছে। আর এই পাশ দিয়ে আপনারা একটা রাস্তা নেমে যেতে দেখবেন। মূলত এই রাস্তা ধরেই সেই বিখ্যাত সাজেকের ঝর্ণায় যেতে হয়। আমরা এখন ওই রাস্তা ধরেই হেঁটে চলছি। আমরা এখন ঝর্ণায় যাচ্ছি। এই রাস্তা দিয়ে কিছু দূর যাওয়ার পরে আমাদেরকে মাটির রাস্তা দিয়ে নিচে নামতে হবে, এবং নিচে নামলে আমরা ঝর্ণাটা দেখতে পাবো। মূলত এইদিকে এই মুন আদম রিসোর্টের পাশের রাস্তা ধরে নেমে গেলেই আমরা ঝর্ণায় নামার রাস্তা খুঁজে পাবো। এদিক দিয়ে যায় ঝর্ণা, না ঝর্ণা এদিক দিয়ে যায়। স্থানীয় লোকেরা কাঠ কাটছেন, এখান থেকে ওনারা গাছ সংগ্রহ করে নিয়ে এগুলো কিন্তু সে বাজারে বিক্রি করেন। আমাদেরকে এই পথ ধরে অনেকটা নামতে হবে। আর শুরুর দিকের এই চমৎকার সিঁড়ির রাস্তা দেখে আমরা তো খুবই উৎফুল্ল হয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম পুরো রাস্তাটাই বোধহয় এরকমের সিঁড়ি বাঁধাই করা, কিন্তু এটা আসলে বিপদের প্রথম ধাপ ছিল মাত্র। এদিক দিয়ে একটা পথ রয়েছে, এটা মাটির পথ, আর এটা হচ্ছে সিঁড়ি, এটা দিয়ে আরামে নামা যায়। আর এই জঙ্গলের পথ হচ্ছে এমনই একটা জায়গা, এখানে যদি আপনারা কোনো সুন্দর পথ দেখে মনে করেন এটাই আসল পথ, তাহলে নিতান্তই আপনারা ফাঁদে পড়বেন। আর আমরাও ঠিক একই ফাঁদে পড়লাম, কিন্তু শুরুতে তা ঘুণাক্ষরেও টের পাইনি। এই জঙ্গলে কিন্তু ভুল পথে যাওয়ার খেসারত দিতে হয়। অনেক ক্ষেত্রে আপনার সর্বস্ব লুটো হয়ে যেতে পারে। তবে প্রথম দিকে সবকিছু ঠিকঠাকই লাগছিল আমাদের কাছে। এখানেও জায়গায় জায়গায় দেখেন সেই পানির ব্যবস্থা। দুর্গম অঞ্চলে পানি খুবই সমস্যা। পাহাড়িরা এই পাখি ধরার ফাঁদগুলো ব্যবহার করে, এবং দেখেন এখানে এই যে খাবার দিয়ে রেখেছে। আসলে এই দুর্গম পাহাড়ে আসলে অনেক ট্রেডিশনাল জিনিসপত্র দেখা যায়, যেটা আপনারা ওই ঘরের কোণে বসে দেখতে পারবেন না। আমরা এখন সেই জঙ্গলের রাস্তা ধরে ঝর্ণায় যাচ্ছি। দেখেন এখানে ঘন জঙ্গল। প্রায় 2 বছর আগেও আমি এই ঝর্ণায় একবার এসেছিলাম, কিন্তু আজকে এই পথ দিয়ে কিছু দূর আসার পরে আমরা উপলব্ধি করলাম আমরা আসলে ভুল পথে এসেছি। আমরা একটা ভয়ানক রাস্তায় রয়েছি। আসলে সাজেকের নিচে ঝর্ণায় যাওয়ার এই রাস্তাটা খুবই ভয়ানক। পাহাড়ের দিকে অনেকটা নিচে নামতে হয়। বুক ধুক ধুক করছে। আসলে কোথায় যাচ্ছি আমরা এখনো বুঝতে পারছি না। আর হাঁটতে হাঁটতে অবশেষে আমরা একটা ডেড এন্ডে চলে এসেছি। এদিক দিয়ে যাওয়ার আর কোনো রাস্তা নেই, যেটা খুবই ভীতিকর। তো আসলে এদিক দিয়ে যাওয়া যায় না, এখন আমাদেরকে উপরে যেতে হবে। দুলাভাই কই? দুলাভাই আইনে ভয় পাই। আসলে এইটা হচ্ছে এই মাটির রাস্তা ধরে আমাদেরকে নিচে নামতে হবে। আমরা তখন ভুল রাস্তায় এসেছি। প্রায় 10 মিনিট ঘোরার পরে আমরা পথ খুঁজে পেয়েছি। আমরা এখন আবার পাহাড়ি রাস্তার ধরে নিচে নামছি। যদিও আমরা পথ খুঁজে পেয়েছি, কিন্তু এই পথটাও কিন্তু কম রোমাঞ্চকর নয়। আসলে এখানকার জঙ্গল পদে পদে যেন নতুন চিত্র আমাদের সামনে উপস্থাপন করছে। প্রতিটি জায়গায় ভয়ানক। আর এই কারণে অনেকটা কনফিউশন নিয়ে আমরা এখন সামনের দিকে হেঁটে যাচ্ছি। আর হেঁটে যাওয়া বললে ভুলই হবে। আমরা অবশেষে দুর্গম পাহাড়ি রাস্তা ধরে নিচে নামছি। আর একটু নিচে নামলেই আমরা কিন্তু ঝর্ণার কাছে পৌঁছে যাবো, এবং এখানে চমৎকার সব বট গাছ রয়েছে। ঝর্ণাটা যেতে অনেক সময় লাগে।
আমাদেরকে আবার টাইমের মধ্যে ফেরত আসতে হবে, কারণ দুইটায় আমাদের স্কট, দুইটার মধ্যে আমাদেরকে যেতে হবে। আসলে এই পাহাড়ে মানুষের যেমন ভয় রয়েছে, তারপরে আবার অশরীরী আত্মারও ভয় রয়েছে। কারণ এ সকল দুর্গম পাহাড় নির্জন হওয়ার কারণে এ সকল জায়গায় হরহামেশাই জিন কিংবা ভূতের উৎপাত দেখা যায়। এই কারণে আপনারা যখন পাহাড়ি রাস্তায় চলবেন তখন যত দোয়া কালাম জানেন সবকিছু পড়ে নেওয়াটাই উত্তম। প্রায় 20 মিনিট ধরে নামছি, তারপর পথ যেন শেষই হচ্ছে না। এতক্ষণ বসে ম্যাপটা চেক করলাম, আমরা আসলে অর্ধেক পথে এসেছি। এই যে দেখেন, আমরা এই কংলাক ঝর্ণার অর্ধেক পথে রয়েছি। এই ঝর্ণার নাম হচ্ছে কংলাক ঝর্ণা। বন্ধুরা, আমরা কংলাক ঝর্ণায় নামছি। আসলে এই জায়গায় এসে একটু টায়ার্ড হয়ে গেলাম, তাই এখানে বসে এখন কিছুটা সময় আমরা রেস্ট নিব। জঙ্গলে কিছু খাবার খাইতে হবে ভাই, সাপ ব্যাং কুচ্চা মুচ্চা যা পাওয়া যায়, জি, আলু মালু এগুলো খাওয়া লাগবে ভাই, নইলে আমাদের শক্তি সঞ্চার না হইলে তো আমরা পারবো না আগাইতে। ও আসলে পাহাড়ি রাস্তায় চলার ক্ষেত্রে আপনাদেরকে অল্প সময় পরপরই রেস্ট নিতে হবে, আর এই কারণে আমরাও এখানে প্রায় 10 মিনিট রেস্ট নিয়ে নিলাম। আসলে আপনারা যারা অভিজ্ঞ না তারা কখনোই আসবেন না এখানে। যে কোনো পাহাড়ি আপনারা যখন ট্রেকিং করবেন তখন একটা নিয়ম আপনাদেরকে অবশ্যই ফলো করতে হবে, আর তা হলো সাথে করে অবশ্যই একটা বাঁশের লাঠি নিয়ে আসবেন। কারণ এই লাঠিটি কিছু দূর হাঁটার পরে আপনাদেরকে বেশ ভালোভাবে সাপোর্ট দিবে, অন্যথায় আপনাদের পা ধরে আসবে। তার পাশাপাশি আপনারা অবশ্যই 1 থেকে 2 লিটারের পানির বোতল নিয়ে আসবেন এবং সাথে বেশ কয়েকটা স্যালাইনের প্যাকেটও রাখবেন। এগুলো আপনাদের পাহাড়ে চলার ক্ষেত্রে অনেকটাই শক্তি প্রদান করবে, অন্যথায় অল্প একটু পথ নামার পরই আপনারা এক্সস্টেড হয়ে যাবেন। এমনকি অনেক সময় তো ডিহাইড্রেশনের কারণে আপনাদের জ্ঞানও হারিয়ে যেতে পারে, আবার ইমব্যালেন্স হয়ে কোনো জায়গায় পড়েও যেতে পারেন। আর পাহাড়ের উপর থেকে পড়ে গেলে কি হয় সেটা তো আর বুঝিয়ে বলার দরকার নেই। অবশেষে একটা খোলামেলা জায়গায় এসেছি, পাহাড়ের অনেকখানি নামার পরে। এই পাহাড়ে আপনারা প্রকৃতি যতটা কাছ থেকে উপভোগ করতে পারবেন, সেটা কিন্তু ওই সাজেকের অনেকটা আধুনিক পরিবেশে উপভোগ করতে পারবেন না। এখানে আরো ঘন জঙ্গল, এতই ঘন জঙ্গল দেখেন, আপনাদের এই ডালপালা সরিয়ে সরিয়ে নিচে যেতে হবে। একদম সাজেকের নিচে আমরা নেমে এসেছি। আসলে এই জায়গায় আসলে অনেক স্ট্যামিনার দরকার হয়, ধীরে ধীরে নামলে ভালো, কিন্তু আমাদের হাতে সময় কম, তাই আমরা দ্রুত নামছি। এই ঝর্ণাটার নাম কংলাক ঝর্ণা। মূলত আমরা যে ঝর্ণায় যাচ্ছি এই ঝর্ণার নাম অনুসারেই কিন্তু এই কংলাক পাহাড়ের নামকরণ করা হয়েছে। এমনই ঘন জঙ্গল, আপনি সামনে চলে আসলে পিছনের লোক কোথায় আছে আপনি বুঝতেই পারবেন না। খুবই ঝামেলার পথ এটা, আসলে নামাটা খুবই ঝুঁকিপূর্ণ, এবং পাহাড়ের ট্রেকিংয়ের অভ্যাস না থাকলে আপনারা আসবেন না। আল্লাহর রহমতে আমার ট্রেকিংয়ের ভালো অভিজ্ঞতা রয়েছে, তাই আমার কোনো সমস্যা হয় না। দেখতে দেখতে আমি কিন্তু ঝর্ণায় চলে এসেছি, এই সেই ঝর্ণা। আর অবশেষে আমরা ঝর্ণার মুখ দেখলাম প্রায় 1 ঘন্টা ট্রেকিং শেষে। এটা কিন্তু খুব বড় একটা ঝর্ণা এবং খুবই চমৎকার। ঢুকেই চমৎকার একটা ঝিরি রয়েছে, ঝিরির সামনেই চমৎকার ঝর্ণাটা। পানির পরিমাণ খুবই কম, এখন যেহেতু শীতকাল তাই পানি নাই বললেই চলে। তারপর আল্লাহর রহমতে আমরা চলে এসেছি। বর্ষাকালে কিন্তু এখানে প্রচুর পানি থাকে, এখন একদমই পানি নাই, পানিবিহীন একটা অবস্থা। সামনে দেখেন পানি জমা হয়ে আছে। এই শীতের দিনই অবস্থা কেরোসিন হয়ে গিয়েছে, এখন বুঝেন গরমের দিনে কি অবস্থা হয় এই ঝর্ণায় আসতে। আমরা অবশ্যই ঘুরে যাব এখন, ওখান দিয়ে আসলে পানি জমে আছে, তাই এখান দিয়ে নামা যায় না। আর এগুলা খুবই পিচ্ছিল, যে এখান দিয়ে আমরা দেখে শুনে পার হচ্ছি। আমরা কিন্তু ঝর্ণার কাছে চলে এসেছি, ঝর্ণার পানি পড়ছে। এই শীতকালে এই ঝর্ণার এই করুণ অবস্থা, আসলে এখান দিয়ে প্রচুর পানি পড়ে বর্ষাকালে, এখন খুবই করুণ হালতে রয়েছে। তবে এখানকার পানি খুবই মিষ্টি। 5 লিটার পানি খাবো ভাই। কেন? যেই রাস্তা মানে পার হয়ে আসছি, হ্যাঁ, মনে হয় 10 কিলো হাইটে হাইটে আসছি। আচ্ছা সাধনার জয় না।
ও পানি খাবো, পানি খেয়ে আবার- কিন্তু আইসা আশায় ঘুরে বলে না, ঝর্ণায় পানি নেই। সবগুলো শ্যাওলা ভাই, অনে যায় না, অনে যায় না, আনোয়ার ভাই যায় না ভাই, প্লিজ ভাই, পায়ে ধরি আপনার, আপনি অনে যায় না ভাই, ওইসে ভাই, ওরে ভাই শ্যাওলা, আপনি যত ভালো ট্র্যাকারই হন অনেক স্লিপ করবেন আপনি। আসলে এ ধরনের ঝর্ণায় আসলে অনেকেই অ্যাডভেঞ্চার প্রিয় হয়ে ওঠেন, কিন্তু এগুলো দুর্ঘটনা ঘটার মূল কারণ। আর এই সকল জায়গায় আপনারা যদি স্লিপ করে পড়ে যান, তাহলে আপনাদের মাথা কিংবা কপাল ফেটে আপনাদের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এই কারণে অতি উৎসাহ কখনোই ভালো নয়। অ্যাডভেঞ্চার ততটুকুই করা উচিত যতটুকু করার ক্ষমতা আগে থেকেই একটা মানুষের রয়েছে, আর সেজন্য দরকার অনেক প্র্যাকটিস, যেটা আমাদের অনেকের মধ্যেই নেই। এই কারণেই তো অনেকেই এই ঝর্ণায় এসে মৃত্যুবরণ করে। এখানে সামনে বড় বড় পাথর রয়েছে, এই পাথরগুলো প্রাকৃতিকভাবে বহু বছর ধরে এখানে রয়েছে এবং প্রাকৃতিকভাবে এই ঝর্ণাটা তৈরি হয়েছে। অসাধারণ এই ঝর্ণা। সাজেক আসলে অনেকটা ঝুঁকি নিয়ে এখানে আসতে হয়। আমার সাথে আমার ভাগ্নেও আল্লাহর রহমতে ট্রেকিং করে এসেছে এবং মাশাআল্লাহ সে খুব ভালো ট্র্যাক করেছে। এই বয়স থেকেই আপনাদের স্ট্যামিনা এবং সাহস থাকা দরকার এই ধরনের ঝর্ণায় আসার জন্য, তাহলে ভবিষ্যতে আরও বড় বড় ঝর্ণায় যেতে পারবেন। সুতরাং কংলাক ঝর্ণা থেকে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি, সাথে সাথে সাজেক থেকেও আমরা বিদায় নিচ্ছি। আগামী পর্বে খাগড়াছড়ির অন্য কোনো জায়গা থেকে আবার দেখা হচ্ছে। সে বন্ধু বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।